এই যে শুনছো? হুম, তোমাকেই বলছি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। একটু অপেক্ষা করো। বলে অতিথিকে বিছানায় রেখে মাহা দেশে বোরকার ডিজাইন করা সব লেজগুলো জায়গা মতো বসিয়ে দিয়ে আয়নার সামনে দাঁড় করিয়ে তিতিরকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল। বাহ, আমার বউকে তো দারুণ লাগছে। তিতির খানিকটা অবাক আর বিস্ময়ের সাথে মনে ঢিকুর তুলে বলল, কি ব্যাপার মাহাত, এত সাজসজ্জা কেন? মনে হচ্ছে আমরা বিয়ে করতে চলেছি। তিতিরের এমন কথায় মাহা দুষ্টুমির একটা হাসি দিয়ে বলল, আমাকে বিয়ে করার কি তোমার আবার শখ জেগেছে? আমার দিক থেকে কোনো সমস্যা নেই। তুমি যদি চাও তাহলে প্রতিদিন তোমার সাথে বিয়ে বসতে রাজি আছি আমি। এতে বরং বউকে প্রতিদিন নতুন অবস্থায় পাবো। মাহাত পুরো দুনিয়ার কাছে একজন কঠোর ও দাম্ভিক মানুষ, কিন্তু সে তার স্ত্রীর ভালোবাসার কাছে এতটা কোমল যে মানুষ যদি তার ভালোবাসার পাগলামোগুলোকে দেখে তাহলে বাহিরের মাহাদ আর ভেতরের মাহাদের ভেতর বিশাল পার্থক্য দেখবে। এ যেন এক মাহাদের দ্বিতীয় সত্তা। তিতির সাদকে ডেকে ওর কাপড় বের করতে সাদ সেগুলো নিয়ে অন্য রুমে চলে গেল। সাদ চলে যেতে মাহাদ ওর শার্টটা খুলে অন্য পোশাক গায়ে জড়াতে তিতির বলল, মাহাত, আপনি কারোর সামনে জামা খোলেন না কেন? এমনকি সাদের সামনেও খালি গায়ে থাকেন না। আমি ছাড়া কারোর সামনে শার্টও পরিবর্তন করেন না। সব পুরুষদের দেখি তারা অলওয়েজ ছেলে মেয়েদের সামনে শার্ট পরিবর্তন করে বা খালি গায়ে থাকে, কিন্তু আপনার বেলা উল্টোটা। এটা কেন? মাহাদ শার্টের হাতা গুটিয়ে নিতে নিতে বলল, আমি চাই না আমার স্ত্রী ছাড়া অন্য কেউ আমার শরীর দেখুক। সেটা আমার নিজের সন্তানের বেলাও কার্যকর। মাহাদের কথায় তিতির মুখে হাসি ফুটিয়ে সাদের কাছে চলে গেল। এদিকে মাহাদ অতিথিকে রেডি করে ওকে কোলে নিয়ে বের হয়ে গেল। ড্রাইভার সজল গাড়ি নিয়ে অপেক্ষায় ছিল। তিতির সাদকে নিয়ে আসতেই মাহাদ ডোরটা খুলে দিতে ওরা গাড়িতে উঠল। সাথে গোলাপও উঠে পড়ল। ডোরটা বন্ধ করে দিয়ে মেয়েকে নিয়ে মাহাদও গাড়িতে উঠে পড়ল। তারপর সিট বেল্ট বেঁধে বলল, সজল, চল। জি স্যার। বলে সজল গাড়ি স্টার্ট করলো। গাড়ি চলছে তার আপন গতিতে। এমন সময় সাদ বলল, বাবা আমরা কোথায় যাচ্ছি? মাহাত তার 4 বছর ছেলের মুখে এমন কথা শুনে মুচকি হেসে বলল, বাবা, তোমার আর তোমার মায়ের জন্য একটা সারপ্রাইজ আছে। আমরা সেদিকে চলছে, আর একটু সময় লাগবে। সময়ের সাথে তাল মিলিয়ে গাড়ি চলছে তার আপন গতিতে। অতিথি এতক্ষণ ঘুমিয়েছিল। গাড়ির ঝাঁকুনিতে ওর ঘুম ভেঙে গেল। দুহাত সহ শরীর মোচড় দিয়ে ফ্যাল করে মাহাদের দিকে চেয়ে রইল। মাহাদও পরম আদরে মেয়েকে কয়েকটা চুমু খেতে গাড়ি থেমে গেল। ড্রাইভার সজল বলল, আমরা এসে গিয়েছি। ড্রাইভারের কথায় তিতির সামনের দিকে তাকিয়ে দেখল অনেক লোকজন সামনে, মনে হচ্ছে একটা বিয়ে বাড়ি। তিতির আরও ভালো করে দেখল বাড়িটা। এটা তো মাহাতদের বাসা। 6 বছর হবে সে এই বাসায় পা দেয়নি। বিয়েটা খুব গোপনেই সেরেছিল তারা, তাও একবার নয়, পরপর 2 বার। তাহলে আমরা আজ থেকে এখানেই থাকবো। কথাগুলো ভাবতেই তিতিরের মুখে হাসি ফুটে উঠল। তিতির হাসি মুখে মাহাদের দিকে চাইতেই মাহাদ ভ্রু জোড়া নাচিয়ে বলল, সারপ্রাইজটা কেমন লাগলো? তিতির কিছু বলবে এমন সময় একদল মেয়ে এসে ডোর খুলে তিতিরকে বাহিরে নিয়ে গেল। আর মাহাদ আস্তে ধীরে সুস্থির সাদ আর অতিথিকে নিয়ে কোথায় যেন চলে গেল। বাসার ভেতর প্রবেশের জন্য রাস্তা থেকে বাসা অবধি লাল গালিচা বেছানো। গালিচাতে পা দিতে প্রথমে কামরান সাহেব একটা ফুটন্ত লাল গোলাপ এনে পুত্রবধূর হাতে দিয়ে বলল, শুভ জন্মদিন মা। জীবনের 26টা বসন্ত পার করে আজ আবারও আমার ঘরে সৌভাগ্যর দ্বার খুলে পদার্পণ করলে। তোমায় অভিনন্দন মা। তিতিরের কাছে এ যেন স্বপ্ন ছাড়া কিছুই নয়। যে অপমানিত হয়ে তিতির রাতেই বাসা ছেড়েছিল, আজ তা বহু গুণ সম্মান নিয়ে সে একই বাসায় প্রবেশ করতে চলেছে। ধৈর্যের পুরস্কার বুঝে প্রভু এমনভাবেই দেয়। প্রতিটা পুরস্কার সঠিক সময়ের জন্য অপেক্ষা করে। শুধু আমরা তাড়াহুড়ো করে নিজেদের পাপ বাড়াই। একে একে আরও 25 জন মেয়ে তিতিরের হাতে 25টা গোলাপ ফুল দিল। তিতির হেঁটে সামনের দিকে এগিয়ে যেতে সামনে মাহাতকে দেখল। মাহাতকে দেখে তিতির চমকে উঠল। ও এত দ্রুত এখানে কি করে? কালো গোল্ডেন কালারের সমন্বয়ে একটা শেরওয়ানি পরেছে সে, সাথে পাজামা ও গলায় ঝুড়ির ওড়না। তিতির অবাক হয়ে গেল, এ কোন মাহাতকে সে দেখছে? এমনিতেই মাহাত অত্যন্ত সুদর্শন পুরুষ, আজ এমন সাজে তাকে রাজপুত্রের বেশি ছাড়া কম দেখাচ্ছে না।
মাহাতকে দেখে তিতিরের মনে সেই কিশোরীর উন্মাদনা এসে ভর করল। আজ কিছু হতে চলেছে, ইয়াস, আজ কিছু হতে চলেছে। মাহাত এসে তিতিরের হাত ধরে বাসার ভেতর নিয়ে গিয়ে উপস্থিত হতেই উপর থেকে শত শত বেলুন আর ফুলের পাপড়ির বৃষ্টি ঝরতে লাগলো। এমন কাণ্ডে তিতির চমকে উঠে মাহাদের হাত শক্ত করে ধরল। মাহাদের সব ফ্রেন্ডগুলো বেলুন ফাটাতে তখন ব্যস্ত হয়ে গেল। হাতে পিন নিয়ে যে যত পারছে বেলুন ফাটাচ্ছে। চারদিকে বেলুন ফাটার শব্দে যেন মুখরিত। সবাই ছোটবেলায় যেন প্রবেশ করেছে। এই যেন এক কৈশোর সুলভ মিলন মেলা। সবাই নিজেদের শতভাগভাবে উপস্থাপন করছে অনুষ্ঠানে। আজ তিতিরের জন্য একটা প্রাপ্তির রাত। কে বলেছে তিতিরকে কেউ ভালোবাসে না? এত এত মানুষের ভালোবাসা কম নাকি? এমন সময় হাতে মাইক্রোফোন নিয়ে উপস্থিত সবার সামনে মাহাত হাঁটু ভাঁজ করে তিতিরের হাত ধরে আদুরে স্বরে বলে উঠল, তিতির, আমাকে কি আবার বিয়ে করবে? সবার সামনে এমন প্রস্তাবে তিতির লজ্জা পেয়ে গেল। মাহাত, এই পর্যায়ে এসে আবার বিয়ে? আর কতবার বিয়ে করব? তুমি চাইলে 1000 বার বিয়ে করতে পারবো। বলে মাহাত ওর ফ্রেন্ড মিনহাজ হুজুরকে ডাক দিল। এই মিনহাজ, কই তুই? আজ আবার তোকে বিয়ে পড়াতে হবে। সবার ভিড় ঠেলে মিনহাজ হুজুর খুশি মনে ওদের কাছে এগিয়ে এসে বলল, কি সৌভাগ্য আমার, একই জুটির আবার বিয়ে পড়াশোনার সুযোগ পেয়েছি। এ যেন সোনায় সোহাগা একটা ব্যাপার। তিতির সবার দিকে চোখ বুলিয়ে দেখল সবাই উপস্থিত, একজনও বাদ নেই। ঠিক ততজনই উপস্থিত যতটা 7 বছর আগে বিয়ের দিন উপস্থিত ছিল। আনন্দে চোখে অশ্রু এসে জানান দিল আজ তারা কতটা খুশি। দুইটা মেয়ে মাহাদ আর তিতিরের হাতে ব্ল্যাক, হোয়াইট আর রেড গোলাপের সমন্বয়ে তৈরি দুটা বরমালা দিল। মাহাদের মেয়ে ফ্রেন্ডরা চিৎকার দিয়ে বলে উঠল, তিতির, দেখো মাহাত যেন সহজে তোমায় মালা পরাতে না পারে। আজ আমরা মেয়েরা জিততেই চাই। মাহাত মুচকি হেসে বেশ চড়েই বলে উঠল, তোদের কাছে আমার বউ রাখলে তোরা আর ওকে ঠিক রাখবে না দেখছে। 2 দিন আমার সংসারে আগুন ধরাবি। এত প্রতিযোগিতা কিসের? মাহাদের কথা শেষ হতেই ওর এক বন্ধু বলল, দোস্ত, তুই তিথির থেকে অনেক লম্বা, তাই তিথি সহজে তোকে মালা পরাতে পারবে না। আমরাই বিজয়ী, শুধু একবার হাঁটতে দে ওদের, এরপর দেখ ওদের কেমন নাগিন ড্যান্স করাই। এবার তিতির সবার সামনে বলেই ফেলল, শুনেন, আল্লাহর কুদরতি শক্তি নারীদের অসংখ্য গুণে গুণান্বিত করেছেন। এই জন্য নারীরা বড় থেকে বড় কষ্ট সহ্য করেও একটি বংশকে একত্রিত করার ক্ষমতা রাখে, যেটা আপনাদের নেই। তাই আমাদের দুর্বল ভাবার কোনো চান্স নেই। এর জন্য সাবধান আমাদের থেকে। বলা যায় না উল্টো আপনারাই হেরে গেলে। মাহাদের বন্ধুটা আরও কিছু বলতে যাবে এমন সময় মাহাত সামনে রাখা ফুলের তোড়াটা ওই বন্ধুর দিকে ছুঁড়ে মেরে বলল, শালা, তোর আমার ফ্রেন্ড না, শত্রু। জানিস না, লেডিস ফার্স্ট। এদের খেপালে বেড আর ডাইনিং টেবিল 2 জায়গায় উপোস করে থাকতে হবে। তোর বউকে কল দিয়ে কি তোরে ফাপড়দের ব্যবস্থা করবো? শুধু একবার হ্যাঁ বল, তারপর দেখ কি হয়। তোর নিজের বাসে ঢোকার ব্যবস্থা আজ সত্যি বন্ধ করে দেব। সোহাগ দুহাত তুলে জিভ কেটে বলল, মাপ চেয়ে দোস্ত, তোর মুখে যা শুনবে তাই বিশ্বাস করে নেবে, শেষে আমাকেই নাগিন ড্যান্স করাবে। এরা জাতটাই এত ভয়ঙ্করের জাত, জাতে মাতাল কিন্তু তালে ঠিক। স্বামীদের কিভাবে ফাপড় দিতে হয় এরা সেই বিষয়ে চূড়ান্ত পারদর্শী। সব যখন বুঝিস তো ঝামেলা লাগাচ্ছিস কেন? মাহাত কথাগুলো বলে তিতিরের কাছে গেল এবং চোখের পলকে তিতিরের গলায় বরমালা পরিয়ে দিল। তারপর কোমরে হাত দিয়ে কনফিডেন্সের সাথে বলল, আমি না চাও অব্দি তুমি আমার মালাটা পরাতে পারবে না। কথাটা মাহাত মিথ্যে বলেনি। মাহাতের গলে মালা পরাতে ওকে কাঠখড় কম পোড়াতে হবে না। তার মধ্যে উচ্চতার কথা না হয় নাই বলা হলো। তিতির মুখটা কাঁচুমাচু করে মাহাদের দিকে চাইতেই মাহাত ভ্রুজোড়া নাচিয়েই তিতিরের সামনে হাঁটু ভাঁজ করে বসে পড়ল। ও ও বলে সবাই চিৎকার দিতে তিতির দ্রুত মাহাতকে মালা পরিয়ে দিল। অবশেষে আবার সেই 65 জনকে সাক্ষী রেখে বিয়ের সমস্ত আনুষ্ঠানিকতা পালন করা হলো। সবাইকে সাক্ষী রেখে আবার তাদের বিয়ে পড়ানো হলো। 7 বছর আগে যেমনভাবে বিয়ে সম্পাদন করা হয়েছিল আজও তার ব্যতিক্রম হলো না। শেষে মাহাদ সবার উদ্দেশ্যে একটা কথাই বলল, বিয়ে এমন একটি সুন্দর বন্ধন যাতে প্রেম, ভালোবাসা ও মিষ্টতা আছে। এমন মিষ্টতার স্বাদ আর কোনো বন্ধনে অনুধাবন করা সম্ভব নয়। ছোট মেয়েটার জন্য তিতির বেশিক্ষণ অনুষ্ঠানে থাকতে পারল না। মাহাদের সাথে কয়েকবার ক্যামেরা বন্দি হয়ে তাকে নিয়ে যাওয়া হলো মাহাদের সেই রুমে।
কি আশ্চর্য, সে একইভাবে রুম সাজানো আছে, যা দেখে তিতিরের মনে হলো 7 বছরের সেই সময়ের কিছুক্ষণ আগেই রুম থেকে বের হয়ে গিয়েছিল আর কিছুক্ষণ পরে রুমে আবার ফিরে আসলো। এটা সেই রুম যেখানে মাহাতের সাথে একটু দেখা করার জন্য বেলকনি পর্যন্ত টপকাতে হয়েছিল তাকে। সমস্ত ভাবনার মাঝে মনে পড়ল স্বাদের কথা। স্বাদ কোথায়? স্বাদের কথা জিজ্ঞেস করতে সাবিনা বলল, আপা, সাত তো আমার ঘরে, সাহেব তারে লইয়া ঘুমাই পড়ছে। আচ্ছা বলে তিতির অতিথিকে নিয়ে ফিডিং করাতে লাগলো। মেয়েটা ঘুমাবে বলে উসখুস করছে। বাসার এমন অনুষ্ঠানে সবাই খুশি হলেও নিসা এবং বাতাসি বিবি মোটেও খুশি নয়, বরং তারা নানান কটু কথা বলতে লাগলো। এই বয়সে আইসা ঢং, 2 বাচ্চার মা বাপ হইয়া আবার বিয়ার পিড়িতে বহন লাগবো। খারা মাহাত, আই কম না, আই ইমতিয়াজ চেয়ারম্যানের বউ। এবার তরে খেলা দেখামু। এই মাইয়া আমগো কাছ থাইকা তোর রে কাইরা নিছিল এতদিন ধরে। কতবার কইছি বাড়িত ফিরায়, কিন্তু আসস নাই। এর ফল তো তোর বউরে ভোগ করতে হইবই। বাসা ভর্তি মেহমানদের আপ্যায়ন শেষে সবাই চলে যেতেই রাত বেশ গভীরই হলো। কাজের লোকদের সব কাজ দেখিয়ে দিয়ে মাহাত নিজের রুমে আসলো। কতদিন পর নিজের রুমে আসলো সে। কত স্মৃতি জড়িয়ে আছে রুমটা জড়িয়ে। তিতির খাটে মাথাটা হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে, হয়তো সে ঘুমিয়ে পড়েছে। পুরো দিন ধকল তো আর কম গেল না। মাহাত ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসতে দেখলো তিতির দাঁড়িয়ে আছে। তিতির এত সুন্দরী একটা নারী যে ও যেটা পরবে সেটাতেই ওকে বেশ মানায়। সুন্দরী নারী পুরুষদের এটা একটা প্লাস পয়েন্ট। মাহাত টাওয়ালটা ছুঁড়ে ফেলে দিয়ে দ্রুতই তিতিরের দিকে এগিয়ে আসলো। তিতিরকে এখন দেখতে ঠিক নববধূর মতো লাগছে, যেটাতে মাহাদের বেশ একটা নেশার কাজ করছে। কোনো কারণ ছাড়াই মাহাত তিতিরের কাছে গিয়ে ওর কপালে একটা চুম্বন খেলো। একটাতে মাহাদের মন ভরল না, তাই আরও কয়েকবার চুম্বন খেয়ে নিজের মনকে তুষ্ট করলো। মাহাদের একটা সমস্যা আছে, সেটা হলো কোনো কাজে যদি ওর তৃপ্তি না মেটে তাহলে তা পরপর আবার করতে থাকে, সেটা যে কোনো কাজই হোক না। মাহাদের এমন আলিঙ্গনে তিতির খানিকটা লজ্জায় পড়ে গেল। বিয়ের এত বছর হয়ে গেল, তবুও মাহাত তিতিরের লজ্জা ভাঙাতে পারেনি। তিতিরের এমন লজ্জাময় চাহনি মাহাতকে মাতাল করে তোলে। তবুও মাহাত নিজের আবেগকে নিয়ন্ত্রণে রেখে উপদেশ স্বরূপ কণ্ঠে বলে উঠল, দিন শেষে যে স্বামীর নিকট তোমার কাপড় খুলতে হয়, সে স্বামীর সামনে কেন এত জড়তা, কেন এত ভয়, কেন এত লজ্জা, ইগো? কেন এখনো স্বাভাবিক হতে পারো না? কেন আমাকে সহজভাবে নিতে পারো না? মাহাদের কথা শুনে তিতিরের গাল লজ্জায় লাল হয়ে গেল। আর এমন দৃশ্য দেখে মাহাদ রাগ ছটা কণ্ঠে বলল, না, এমন করে হবে না। দেখছো লজ্জা আগে ভাঙাতে হবে। দেখি কতক্ষণে লজ্জার চাদর নিয়ে নিজেকে ঢেকে রাখতে পারো। আমিও আজ দেখতে চাই কতক্ষণ তুমি এমনভাবে থাকতে পারো। এবার তিতির চোখ বন্ধ করে মাহাতকে আলিঙ্গন করতে লাগলো। এ যেন এক অনবদ্য প্রেম কাহিনী। তিতির ডুবে গেল মাহাদের মাঝে, কিন্তু লজ্জায় চোখ মেলে তার প্রেমিক পুরুষ নামক স্বামীর দিকে তাকাতে সাহস পেল না। না, মাহাদের কাছে ব্যাপারটা বেশ মজারই লাগছে। এমন করে বাসায় প্রথম রাত কাটলো তিতির আর মাহাদের। সকালে বাতাসি বিবি তার লাডিখানে ভালো করে সরিষার তেল মালিশ করে চকচকে করে তুলেছে। গোলাপ যখন এই বাসায় প্রথম এসেছিল তখন বাতাসি বিবি লাডি খান তৈয়ার করেছিল। এতদিন পর আবার সে লাডিতে তাও মারছে। এবার যদি ভুলেও গোলাপ তার ঘরে আসে তাহলে এক বাড়িতেই ওই কুত্তার এসে কুপকাত করে ছাড়ব। এমন সময় সাবিনা ঘরে এসে কৌতূহলী হয়ে বলল, দাদি কি করেন? কি করি দেখবার পারস না? দেখা আবার জিজ্ঞেস করস কেন? হারামজাদি, কুত্তারে মরার জন্য লাঠিখানা ধার দিই। দাদি আবার ভুল কথা কইছেন, হে তো বেড়া চাওয়ার কুত্তা, হায়রে হারামজাদা কইতে হয়। এই হইল হল একটা, দেখতাম কামু ঘুম থেকে উঠছে কিনা। হেল লগে আজ আমার মিটিং আছে, জলদি তারে ডাক। যাই দাদি। বলে সাবিনা আধা দৌড় দিয়ে রুম থেকে বের হয়ে গেল। আর বাতাসি বিবি বেশ তীক্ষ্ণ নজরে তার লাঠিখানা পরীক্ষা করতে লাগলো। সবাই সকালের নাস্তা করতে ডাইনিং টেবিলে বসেছে, কিন্তু কামরান সাহেব আসতে লেট করলো। ছেলের লেট দেখে বাসার সমস্ত মানুষের সামনে কামু বলে একটা চিক্কুর ছাড়লো বাতাসি বিবি। বেচারা কামরান সাহেব টাই মাথাতে মাথাতে আধা দৌড় দিয়ে তার
আম্মাজানের কাছে এসে দাঁড়ালো। তারপর খানিকটা অভিমানের সুরে বলে উঠল, আম্মাজান, এমন করে সবার সামনে না ডাকলেই কি নয়? আপনার ছেলে একজন দেশের মন্ত্রী। বাইরের মানুষদের সামনে কেন নাম নিয়ে আমাকে বেইজ্জতি করেন? আপনার ছেলের একটা সম্মান আছে না? এমন করে সবার সামনে সম্মান নিয়ে যদি টানাটানি করেন, তাহলে বাইরে মুখ দেখাবো কেমন করে? ছেলের কথা শুনে বাতাসি বিবি মুখে রসগোল্লা পুড়ে চোখ দুটো বন্ধ করে গলায় গম্ভীরতার ভাব এনে বলল, আরে সেক্রেটারি সাবিনা, হেই তোর কিচ্ছু কয় নাই? কামরান সাহেব সাবিনার দিকে তাকিয়ে আবার নিজের মায়ের দিকে চেয়ে ভয়ে ঢোক গিলল। আল্লাহ মাবুদ জানে তার আম্মাজান আজ তাকে কি সম্মানহানি করার পরিকল্পনা করেছেন। আমার সম্মান নিয়ে খেলতে উনি একটু বেশি মজা পান। তিনি মিনমিনিয়ে বললেন, জি বলেছি, কিন্তু গোসল করতে দেরি হয়ে গিয়েছিল, তাই আসতে দেরি হলো। কথাগুলো বলে কামরান সাহেব নিজের চেয়ারে বসে সাদের দিকে হাত বাড়াতেই সাদ ওর দাদুর কাছে গিয়ে চুপটি করে বসে পড়ল। নিজের খাবার থেকে পরম আদরে সাদকে খাবার খাওয়াতে লাগলো। কিন্তু সেই দৃশ্য দেখে বাতাসি বিবি বুঝি একটু বেশিই রেগে গেলেন। তাই কাউকে তোয়াক্কা না করে ভরা বাজারের মাঝখানে বাতাসি বলেই ফেলল, ডুব দিতে এত দেরি হওয়ার কারণ? বললাই কি গোসলখানায় গোলদা চোট খেলতাছিলি নাকি, যার জন্য দেরি হইল? তো মধ্যে তো আবার মাঝখানে সারানির দাপট চললে বললাই গোলদা চোট কি কম খেলন যায় না? এই বয়সে আর কত? সবার সামনে এমন কথা শুনে লজ্জায় লাবিবা লাল হয়ে গেলেন। তার শাশুড়ি আজ বুঝি সম্মানের গোষ্ঠীর ষষ্ঠী উদ্ধার করেই ছাড়বেন। সব ছেলেরা বড় হয়ে গেছে, তার উপর বিয়ে করে ফেলেছে। তাদের সামনে এমন কথা কোন আক্কেলে তার শাশুড়ি বলে? তার কি লজ্জা বলেও কিছু নেই? এমন কথা সবার সামনে কেউ বলে? শুধু লাবিবা লজ্জা পায়নি, সাথে রূপালী, তিতির, মৌ, নিসা সহ সবাই লজ্জা পেয়ে কোথায় মুখ লুকাবে সেটাই ভাবছে। আর কামরান সাহেব সাদকে খাবার খাওয়ানো বন্ধ করে তার মায়ের দিকে ফেলিয়ে চেয়ে রইল। অলরেডি তার লজ্জায় মাথা কাটা গিয়েছে। বাতাসির কথা শুনে প্রথমে মাহাদ রেগে গেল। বৃদ্ধ বয়সীয় কোনো মা তার ছেলের সম্মান নিয়ে টানাটানি করে, সেটা বাতাসিকে না দেখলে কেউ বুঝতে পারবে না। মাহাদ দাঁত কটমট করে বাতাসির দিকে চাইতেই বাতাসি এমন ভাব করলো যেন মনে হয় সে কিছুই বলেনি। তাই চোখ ঘোর করে বলল, ও মন কইরা আয় রে, কি দেখোস? আয়, মতো সুন্দরী কাউরে দেখোস নাই? তোর মানতে হবে, আয় তোর বইয়ের থেকেও খুব সুন্দর। বাতাসির কথায় মাহাদ কিছু বলল না, কিন্তু ওইভাবেই চেয়ে রইল বাতাসির দিকে। মাহাদের এমন রকছোটা চাহনি দেখে বাতাসি বিবি মুখ বেঁকিয়ে আরও কথার ধার দিয়ে আবার বলল, কি রে ও মন, গড গড চোখে আরে কি দেখোস? আরে কি জন্ম দেখোস নাই? আরে ভয় দেখাস? আয় তোরে ভয় করি না। মাহাদ এবার খাবার রেখে উঠে দাঁড়াতে বাতাসি বিবি ভরকে গিয়ে নিজেকে গুটি সুটি করে অসহায় চোখে মাহাদের দিকে চাইল। সিংহ তার তেজ প্রথম দিনই দেখাতে শুরু করেছে। বাতাসি বিবি থতমত খেয়ে বলল, মাহাত, কি করবার চাস? বলতে মাহাদ বাতাসির হাত ধরে টেনে তুলে এক প্রকার জোর করে তার রুমে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল। মাহাদের এমন কাণ্ডে রূপালী না হেসে আর পারল না। একমাত্র মাহাদি তার আম্মাজানরে ঠিক করতে পারে, নচেত আম্মাজান সবার মাথার উপর ঢোল বাজিয়েই চলে। এবার ঠিক জায়গায় পড়েছে। রেজওয়ান মুচকে হেসে বলল, মা কথাগুলো ঠিক বলেছেন, মাহাত ছাড়া নানিরে কেউ সোজা করতে পারে না। রিজওয়ানের কথা শুনে তিতির বাঁকা চোখে রিজওয়ানের দিকে চাইল। সত্যি কি রেজওয়ান নিজেকে পরিবর্তন করেছে, নাকি পরিবর্তন হওয়ার ভান করেছে? আগেরবার শুধু মাহাদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য আমার উপর হামলা করেছিল। হায়াত ছিল বলে এখনও বেঁচে আছি। না, অনেক হয়েছে। এরা শুধু আমার দুর্বলতা দেখেছে, কিন্তু শক্ত তিতিরকে দেখেনি। এবার যদি আমার স্বামী বা সন্তানের কেউ বিন্দু পরিমাণ ক্ষতি করতে চায়, তাহলে তাদের আমাকে আগে ডিঙিয়ে যেতে হবে। আমিও দেখতে চাই কে কত খেলা দেখাতে পারে আর কার কত জ্বালা আছে। সবার জ্বালা আর তেজ এবার মিটিয়ে ছাড়বো। আল্লাহ সুবহানা তাআলা আমার এত প্রখর মেধা কেন দিয়েছেন? সেটা যদি কাজেই না লাগাতে পারি, তাহলে মেধা দিয়ে আমার লাভ কি?
এদিকে বাতাসিকে খাটে বসিয়ে রেখে মাহাদ তার দিকে একটু ঝুঁকিয়ে যেতেই বাতাসি বিবি লাফিয়ে উঠে বলল, মাহাত, ভালো হইতাছে না কিন্তু। তুই কি করবার চাস? বাতাসির এমন ভীতু চেহারা দেখে মাহাদ বেশ মজাই পেল। আমাকে তোমার ভয় পেতে হবে বাতাসি। বাপের উপরে যে বাপ থাকে সেটা আজ তোমায় দেখাবো। সব জায়গায় ভীমরতি, বাবার সম্মান পর্যন্ত তুমি রাখোনি তার সন্তানদের কাছে। আজ তোমার সম্মানে রাখবো না, তোমার সম্মানের আজ ফালুদা বানিয়ে ছাড়বো। এবার মাহাদ দুষ্টুমির একটা হাসি দিয়ে বাতাসির দিকে একটু ঝুঁকে ফিসফিসিয়ে বলল, একটা বউরে দিয়ে হচ্ছে না, তুমি তোমার পার্মানেন্টলি বউ, তাই তোমার ছাড়া থাকতে পারি। তুমি তো বলো আমি নাকি তোমার স্বামী, তাই তোমার ভাষায় তোমাকে সোহাগ করতে আসছে। এত ভয় পেলে চলবে? ও আল্লাহ, ও সিক্কো, ও খাতো। ইমতিয়াজ চেয়ারম্যান ছিল এক লুচ্চা বেটা, এখন দিয়ে তার নাতিও লুচ্চা সহ স্যাবনা। ও বাবজান, আরে কোন ঘরে বিয়া দিছেন? কবর থেকে একবার উঠাইয়া দেখেন আপনার কন্যার কি হাল করছে এই বাড়ির সকলে। আল্লাহ মাফ কইরা দেন। আর নাতি আর সাথে কি আকাম কুকাম করবার চায়? বাঁচাও, আরে কেউ বাঁচাও। মাহাদ প্রচণ্ড বিরক্ত হয়ে ওর দাদিকে জোরেই একটা ধমক দিয়ে শাঁসিয়ে বলে উঠল, বাতাসি, ফের যদি দেখেছি এমন নোংরা ভাষার কথা বলেছ, তাহলে তোমার একদিন নয় আমার একদিন। বাসায় এত ছোট ছোট বাচ্চারা রয়েছে আর তুমি ভীমরতির খেলা ধরেছ, তাদের সামনে তুমি কিভাবে এমন ভাষায় কথা বলো? তো লজ্জা বলতে কিছু নেই? এমন কথা হলে কি ভালো কিছু শিখবে তোমার কাছে? আবারও বলছি, বাবার সাথে যেন এমন ভাষায় তোমাকে কথা বলতে না শোনে। তোমার ছেলে হয়ে সে তুমি মাফ করবে, কিন্তু আমি না। তোমার অতীত রেকর্ড কিন্তু আমি ভুলিনি, তাই সাবধান। কথাগুলো বলে মাহাদ রুম থেকে বের হয়ে এলো। তারপর শান্ত শিষ্টভাবে নিজের নাস্তা শেষ করে অফিসে চলে গেল। বাতাসি বিবি হয়তো মাহাদ চলে যাওয়ার অপেক্ষায় ছিল। মাহাদ চলে যেতেই রুম থেকে বের হয়ে নিজের ছেলের সামনে মরা কান্না জুড়ে দিল। আই হাফলেটি পুত জন্ম দিছি, যে মায়ের অপমানে কোনো কথা কয় না। সব ওই মাইয়ার জন্য হইছে। কই, আগে তো মাহাদ আর সাথে এমন কাণ্ড করে নাই, আর আজ একেবারে ইজ্জতের ওপর হামলা। আয় ভাগ্যিস বুড়ো হইছি, আগের রূপ থাকলে তো আরে আজ সাইরেই দিত না। ও আল্লাহ, বুড়ি বানায় দিয়ে আজ আর ইজ্জত বাঁচাইছো। আজ মনে হইছে বুড়ি হওয়ানেও ফায়দা আছে। দাদি শাশুড়ির কথা শুনে ফুয়াদের বউ নিসা বেশ ক্ষেপে উঠল। উঠে বলল, দাদি সবসময় কি বেহুদা কথাবার্তা বলেন? হ্যাঁ, বয়স হচ্ছে আর দিনকে দিন আপনার ভীমরতি বেড়েই চলেছে। এমন কথা বারবার বললে তো দেখছি ছেলে মেয়েদের নিয়ে থাকা দায় হয়ে পড়বে। ব্যাস হয়ে গেল। নিসার কথা শুনে বাতাসি চেতে উঠল। ওই সপুয়ার বাচ্চা কাল সাপ, আই যা কমতরে শুনতেই হইব। না শুনলে এক্ষুনি বাড়ির থেকে বাইর হইয়া যা। তোর তো কায়াই নাই, যারে পাবি তারেই সবল মারবি। তোর কোনো গুণের অভাব আছে? তোর এত গুণ থুইয়া তুই আয়ের গুণ খোঁজস? আরে কয়, আরে ভীমরতি যাচ্ছে বেরি, তুই নিজেই এখন ভীমরতির পাঠশালা। আজ আইসো আমি মাহাদ আসুক, তোরে আগে বিচার করুম, তারপর আয় ভাত গেলুম। কামরান সাহেব মা আর ছেলের বউয়ের কথা শুনে বেশ বিপাকে পড়ে গেলেন। কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলছে না। কামরান সাহেব নিসার সাথে আজও কথা বলেন না। বেশ কয়েক বছর আগে ফুয়াদের হাত ধরে সে বাসা থেকে পালিয়ে গিয়ে বিয়ে করে। তারপর বাসায় এসে তাদের জায়গা হলেও কামরান সাহেবের মনে জায়গা করে নিতে পারেনি নিসা। কামরান সাহেব সাদকে কোলে নিয়ে বাহিরে চলে গেলেন। দাদুর পেছন পেছন নিসার দুই মেয়ে নিধি আর ফিহাও বের হয়ে গেল। ছেলে উঠে চলে যাওয়াতে বাতাসি বিবি গুনগুন করে কান্নার সুর তুলে বলে উঠল, সংসার পারে কালো গাই সই সই দেবা যায়। নাতি পাইছো একখান, জিও যেন থামে না। কিছু হইলে তারে লইয়া বাড়ির থেকে ভাগবো। বলি, তোর কি একটা নাতি আছে, না দুনিয়া আরো কত নাতি পুত আছে? ফুয়া দ্রুত খাবার শেষ করে উঠতেই বাতাসি বিবি ওর হাত চেপে ধরে বলল, এই খারা, তুই কই যাস? বইয়ের বিচার কইরা যা কইছি। আমাদের ভেতর ফুয়াদকে টানছেন কেন? দম ফুরে গেছে আপনার?
আপনার মতো নাটকবাজ মহিলা আমি বাবার জন্মেও দেখিনি। না ছেলের সম্মান রাখেন, না বাসার বউদের সম্মান রাখেন। কথা বললেই মনে হয় বেঁচে যান। একবারও ভাবেন না তার কথার ধার কত। নিসার কথা শুনে ফুয়াদের হাত ছেড়ে দিয়ে চেয়ার থেকে উঠে দাঁড়ালো বাতাসি। তুই তুই আরে মহিলা কইলি? আই মহিলা? বেরি তোর বাপ মহিলা, তোর মা মহিলা, তুই মহিলা, তোর দুই মাইয়া মহিলা, তোর ভাতারও মহিলা, তোর আগে পিছে পিড়ি সহ 14 গোষ্ঠী মহিলা। আরে কয় মহিলা, সাহস কত আরে গালি দেয়? সোপা ভাঙ্গুম, শখ জাগছে? আয় পান শেষা সিটকেনি দিয়ে বাড়ি দিয়ে তোর সোপা ভাঙ্গুম। লাবিবা, ও লাবিবা, তোর বেটার বউ আয় মহিলা কইছে, কিছু কইবি না? না তুইও তার দলে ভিড়ছস? ফুয়াদও কিছু না বলে তিতিরের দিকে শুধু চোখ ইশারা করে কিছু একটা বোঝানোর চেষ্টা করে উঠে পড়ল। এদের ঝগড়া একমাত্র তিতির ছাড়া কেউ মেটাতে পারবে না। মায়ের অপমানে ছেলে আর নাতি কিছু না বলাতে বাতাসি বিবির মুখ আর আটকানো গেল না। এই বাড়ির দুই বউ আইসা আয়ের সংসারটারে জ্বালায়া পুইরা আঙ্গার বানায়া ফেললো। দুই নাতিন তাগো বিয়ার আসলে নিচে বসায়ে ভাইয়ার মতো শুধু ভ্যা ভ্যা করে। আয় থাকুম না লাভিবা, তোর মামা শ্বশুর বদনুরে এক্ষুনি কল দাও, সে আইসা তোর বুবুরে লইয়া যাইতে ক। বাতাসের এমন কথায় সাবিনা মুখে ভেঙচি কেটে বলল, দাদি আগের বারের কথা ভুলে গেছেন? আন্নের জন্য বুধুর দাদারে তার 3 বউ মিল্লা গরু ঘরে রাখছিল। কি বেজ্জতি না হয়েছিল ছোট দাদা। বউদের নির্যাতন করে কয় হেরে না দেখলে কেউ বুঝবারই পারতো না। আর আন্নে কিতা ভাবছেন? হে আন্নেরে কি আর লইতে আইব? হ্যাঁ, আর মনে হয় না লইতে আইব। তারা তো শখ জাগে নাই বউদের পায়ে ব্যাকশট খাওয়ার। বাবার বাড়ির কুকীর্তির কথা ফাঁস হওয়াতে বাতাসের মুখ দেখার মতো ছিল। কিন্তু সাবিনা মিথ্যে কয়নি, বরং সাবিনা ঠিক কথাই কইছে। কিন্তু নিজের মান ইজ্জত বলেও তো কিছু আছে। তাই বাতাসি বিবি হুঙ্কার দিয়ে কইল, তুই আয় সেক্রেটারি হইয়া তার বিরুদ্ধে কথা কস, তোর চাকরি আজ থেকে শেষ। আর ঠেয়া বইছে আপনার মতো বসে নিয়ে চাকরি করার। কয়বার চাকরি খাবেন? আর নিজের ইস্তফা দিলাম, আর এখন অবসরের সময় আইছে, বরং অবসর ভাতা দিন আমারে। কথাগুলো মনে মনে বলে সাবিনা সেখান থেকে চলে গেল। এদের এমন কাণ্ডে তিতির বাতাসির গায়ে হাত দিয়ে বলল, দাদি সবার কথা ছাড়ো তো, আপনি হলেন এই বাসার রানী। আপনার কথা কি কেউ অগ্রাহ্য করতে পারে? এমন কারো সাহস আছে নাকি? রানীর পদ সবার উপরে হয়ে থাকে। রানী ছাড়া রাজ্য চলে নাকি? তাহলে পুরো রাজ্যই অচল হয়ে যাবে। বাতাসি বিবি তিতিরকে একদম পছন্দ করে না, কিন্তু তিতিরের কথাটা তার খুব ভালো লাগলো। এই প্রথম ঠান্ডা মেজাজে তিতিরকে বলল, নিজের স্বামীরে সাবধান কইরা দিবা, যখন তখন আয়ের ইজ্জতের ওপর যেন হামলা করতে না আহে। আর একটা মান সম্মান আছে না, বুইরা বয়সে পোয়াতে হইবার পারুম না। বাতাসি বিবির কথা শুনে আরও একবার ভাবনার জগতে সবার হুমড়ি খাওয়ার মতন অবস্থা হলো। বাতাসি বলে কি, এ সত্যি পাগল হয়ে গেছে। তিতির মুখ টিপে হেসে তরকারির বাটিটা রান্নাঘরে নিয়ে যেতেই লাবিবা পেছন থেকে এসে বলল, তিথি, আম্মা দিন দিন বড্ড জেদি হয়ে পড়ছে। তিনি এমন এমন কথা বলেন, লজ্জায় মাথা আমার হেঁটুয়ে যায়। তাকে ডাক্তার দেখাবো কিনা সেই কথাই ভাবছি। উনি তো আবার ডাক্তারকেও দেখাবেন না। কি করি এখন বলো তো? দাদিকে ওনার মতোই থাকতে দিন। ওনার এই স্বভাব ছাড়া ওনাকে একদমই মানায় না। শুধু ওনার একটু বেশি বেশি প্রশংসা করবেন, ব্যাস দেখবেন উনি খুশিতে আত্মহারা হয়ে ঠান্ডা মেজাজে সবার সাথে কথা বলবে। তাই যেন হয় মা। বলে লাবিবা চলে গেলেন। রাতে মাহাতকে নিয়ে বাতাসি নিসার ঘরে হানা দিল। বাতাসি কেঁদে কেটে হুলস্থুল কাণ্ড। আজ নিসার বিচার করতেই হবে। নিসা তাকে মহিলা বলবে কেন? কোন হুদ্দায় নিসা তাকে মহিলা বলছে? এমন অভিযোগ শুনে তো নিসা ক্ষেপে উঠে মাহাদের সামনে বাতাসির দিকে তেড়ে যেতেই মাহাত নিসাকে প্রচণ্ড জোরে একটা ধমক দিতেই নিসা থমকে দাঁড়িয়ে গেল। নিধি আর ফিহা পর্যন্ত কেঁপে উঠল, আর বাতাসি ভয়ে চুপ। তার মুখের বুলি পর্যন্ত হারিয়ে গেল। নিসার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে গেল। নিসার কণ্ঠ ধরে এলো, নাক টেনে এবার জোরেই কেঁদে ফেলল নিসা।
ফিকরাতে ফিকরাতে বলে উঠল, তোর ভাইয়া পর্যন্ত কোনোদিনও আমার সাথে উঁচু গলায় কথা বলেনি, আর তুই আমাকে এভাবে বলতে পারলি? একবার শুনতেও চাইলি না তোর দাদি আমাকে কি কি বলেছে? নিসার কথা শুনে বাতাসি ফস করে বলে উঠল, তোর ভাতারকে আবার মরদ কওয়া যায় নাকি? এতখানি মাগ্গির ভায়া সারাও কিছু হয় নাই। আয়, স্বামী মরদ বুঝাই মরদ মানুষ, ওই নিজের বউ সারা দেয়, আর তুই তো আইসস তোর সার দিব। দাদি। কথাটা মাহাত বলতে নিসা চোখের পানি মুছেই বলল, আমার সাথে শুধু লাগতে আসিস। দেখছিস কেমন তার মুখের ভাষা? তার কথা কি সরকারি কথা নাকি যে সে যা ইচ্ছা তাই খুশি তাই বলবে? তার কি কোনো প্রতিবাদ করা যাবে না? তুই বাসার বড় বউ হয়ে কিভাবে মুরব্বী সেদিকে তেড়ে যাস, তাও নিজের ছোট ছোট মেয়েদের সামনে? এই তোর শিক্ষা? এরা তাদের মায়ের কাছ থেকে কি শিখবে বড় হয়ে? নিসা আর কথা বলতে পারে না। মাহাদ বাতাসিকে নিয়ে রুমে থেকে বের হয়ে রাগী লুকে দাদির দিকে চাইতে বাতাসি মিনমিন করে বলল, তোর বিচার আর খুব ভালো লাগলো মাহাত। বাতাসির কথা শুনে খেপে গেল মাহাত। এবার যদি তোমার বিরুদ্ধে কোনো রিপোর্ট পাই, তাহলে বাইরের সুইমিং পুলে তোমার চবিয়ে তোমার ভীমরতে ছুটাবো। সারাদিন কাজ করে বাসায় এসে কোথায় শান্তিতে থাকবো তা না, তোমার অভিযোগ শুনতে শুনতে আমার আরাম হারাম হয়ে যায়। কেন কেন তুমি এসব ভাষায় কথা বলো? তুমি আর ইচ্ছে করে সবার সাথে চেঁচে লাগতে চাও, আর ভাইয়াকে অমন ভাষায় কথা বলে তুমি কোন রুচিতে? আমার ছেলে যদি তোমার এসব একটাও নোংরা ভাষা শিখে, তাহলে তুমি সুইমিং পুলতে দূরে থাক। কোথায় যে চুবাবো সেটা আমি নিজেও জানি না। কথাগুলো বলেই মাহাদ চলে যেতে লাগলো। মাহাতারে অপমান করার কিন্তু কিছু হইল না। বলতেই মাহাদ পেছন ফিরে ধমক দিয়ে বলল, বাতাসি, তোমাকে কি এক্ষুনি সুইমিং পুলে নিয়ে যেতে হবে? বাতাসি হাত দিয়ে মুখটা চেপে ধরে বলল, না, আয় তো কিছুই কই নেই, খালি যেতস তুই। আয়ের মতো ভালা মায়া তুই পাবি। মাহাদের গরম চোখ দেখে বাতাসি আর কিছু বলার সাহস পেল না। মাথা নিচু করে গটগট করে নিজের ঘরের দিকে রওনা দিল সে। নিসা শায়েস্তা হয়েছে, এতেই সে বহুত খুশি। মাহাদ দাঁড়িয়ে বাতাসির চলে যাওয়া দেখল। কয়েকদিন পরে মাহাদ রুমের ভেতর ট্রেডমিলে ওয়ার্কআউট করছিল। এমন সময় সাদ দৌড় এসে বাবাকে সালাম দিয়ে পাশে দাঁড়ালো। মাহাদ কানে ইয়ারফোন গুঁজে সুরা শুনছে আর ওয়ার্কআউট করছে। বাবার কোনো রেসপন্স না পেয়ে সাদ সামনে গিয়ে দাঁড়াতেই মাহাদ মিটার কমে দিয়ে নিচে নেমে হাসি মুখে সাদকে একটা সালাম দিয়ে বলল, শুভ সকাল বাবা। সাদ সালামের উত্তর দিয়ে অভিমানের স্বরে বলল, শুভ সকাল আমার প্রিয় বাবা, আমি আপনাকে সালাম দিয়েছিলাম। সাদের এখানে আগমন মানে সেও ট্রেডমিলে দৌড়াবে। একদম রেডি হয়ে সে এসেছে। মাহাদ ফোনটা বের করে কান থেকে ইয়ারফোন খুলে টি টেবিলে রেখে খুব লো স্পিডে সাদকে ট্রেডমিলে ছড়িয়ে দিল। সাদও খুশিতে দাঁড়িয়ে গেল। শেষ প্রান্তে আসতে সাদ আবার সামনের দিকে ফিরে আস্তে আস্তে দৌড়াতে লাগলো। সাদ, এটার কিন্তু স্পিড বাড়িয়ে দিলাম বলে মাহাদ আস্তে আস্তে স্পিড বাড়িয়ে দিয়ে শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে রইল। সাদও প্রাণপণে দৌড়াতে লাগলো। শেষে যখন পেরে উঠতে পারলো না, তখনই মাহাদ খপ করে ওকে ধরে ফেলল। সাদ তো ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। মাহাদ সাদের কপালে একটা চুমু খেয়ে বলল, খুশি হয়েছো বাবা? সাদ কোনো কথা না বলে বাবাকে ছড়িয়ে ধরে বাবার কপালে চুমু খেয়ে চুপ করে রইল। এখন মাহাদকে বুঝে নিতে হবে সাদ খুব খুশি হয়েছে। একটু রেস্ট নিয়ে সাদকে নিয়ে মাহাদ ওয়াশরুমে গিয়ে গোসল করে দিল। তারপর চোখ বন্ধ করে টাওয়াল পরে দিয়ে ওয়াশরুম থেকে বের করে দিয়ে নিজে গোসল করে রুমে আসলো। পাশাপাশি দুটো রুম, একটা জিম করার রুম, অন্যটা ওদের বেডরুম। রুমে এসে দেখলো তিতির কোরআন তিলওয়াত করছে, আর সাদ তিতিরের পাশে চুপ করে বসে আছে। এদিকে অতিথি ঘুম থেকে জেগে উঠেছে। মেয়ে মুখ গম্ভীর করে ঠোঁট উল্টিয়ে গালটা প্রসারিত করে কেবল কাঁথাতে যাবে, এমন সময় মাহাদ অতিথিকে কোলে তুলে নিয়ে আদুরে গলায় বলল, এই তো মা, বাবা এখানে। আমার পুরো রাজ্যই তো এখানে। কিসের অভাবে তুমি কান্না করছো মা? বাবার কণ্ঠের আওয়াজ চিনতে পেরে মেয়েটা কান্না বন্ধ করে চুপ করে ফেলিয়ে মাহাদকে দেখতে লাগলো। মাহাদ মেয়েকে নিয়ে বিছানায় বসে পড়ল। তারপর একটা বালিশে অতিথিকে উপর করে শুয়ে দিয়ে ওর পিঠে হালকা একটা ম্যাসাজ করতে খিলখিলিয়ে হাসতে লাগলো। মাহাদ বারবার একই কাজ করছে আর মেয়েটা হেসেই চলছে। এর মধ্যে তিতির তেলাওয়াত শেষ করে উঠতে সাদ ঝট করে উঠে পড়ে বাবার কাছে এসে ওর পিঠটা এগিয়ে দিয়ে বলে, বাবা আমায়ও দেন। মাহাদ অন্য হাতে সাদের শরীরেও একইভাবে ম্যাসাজ
করে দিতে দিতে বলল, সাদ, পোশাক বদলাওনি কেন বাবা? মা কোরআন পড়ছিল বাবা। মা সবসময় বলেন, যেখানে কোরআন তেলাওয়াত করা হয় সেখানে চুপ করে তা শুনতে হয়। যদি আমরা তা না শুনি তাহলে কোরআনকে অসম্মান করা হয়। আমরা কেন সুন্দর সুন্দর নিয়ামত থেকে নিজেদের বঞ্চিত করব? তাই মায়ের কথা স্মরণ হতেই সেখানে বসেছিলাম। তিতির স্বাদের পোশাক এনে স্বাদকে একটা চুমু খেয়ে বলল, আমার বাবাটা দেখছি খুব বুদ্ধিমান, আমার কথা সব শুনে স্মরণে রেখেছে। কিছু দোয়া পাঠ করে স্বামী ও দুই ছেলে মেয়ের মাথায় ফু দিল তিতির। তারপর স্বাদকে পোশাক পরিয়ে দিয়ে সাবিনাকে ডেকে ওকে নিয়ে নিচে যেতে বলল। কিছুক্ষণ পর ওর হোম টিচার আসবে পড়াতে। স্বাদ চলে যেতেই তিতির মাহাদের কপালের মাঝখানে একটা কিস করে অতিথিকে ফিডিং করাতে লাগলো। তিতিরের কোলে একটুখানি জায়গা করে নিয়ে সেখানে মাথা রেখে শুয়ে পড়ল মাহাত। মাহাদের ছোট বাচ্চাদের মতন স্বভাব তিতিরের কাছে খুব ভালো লাগে। তিতির ডান হাত দিয়ে মাহাদের মাথায় হাত বুলাতে বুলাতে বলল, আপনি জানেন রূপসা আপু আমাদের পরিবারের সবাইকে নিমন্ত্রণ করেছে। ওনার ছেলের আকিকা উপলক্ষে সবাইকে ওনার বাসায় যেতে বলেছেন। বাবা আপনাকে দেখা করতে বলেছেন। মাহাত অন্যমনস্ক অবস্থায় চট করে উঠেই বলল, রূপসা? বাবা তো তাই বললেন। উনি নাকি বাবাকে খুব করে অনুরোধ করেছেন সবাইকে যেতেই হবে। তিতিরের কথা শুনে মাহাত কঠোর ভাষায় বলল, কে যাবে জানি না, কিন্তু আমি আর তুমি একদমই যাচ্ছি না। যে আমার প্রতি আজও তার দুর্বলতা প্রকাশ করে সে কখনো ঠিক হবে না। আমার সংসার ভাঙার আবার চেষ্টা করবে। আমি তার বাড়তি দুশ্চিন্তা করতে পারবো না। আমি আমার অতীত ভুলি নাই। তিতির একটা দীর্ঘশ্বাস ফেলে ক্ষীণ কণ্ঠে বলে উঠল, এখন যখন আমরা সবাই মিলেমিশে বসবাস করছি তখন আমাদের অতীত ভুলে যাওয়াই ভালো। আমাদের তাদের ক্ষমা করে দেওয়া উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে অত্যন্ত ক্ষমাশীল, তাই তিনি ক্ষমাশীলদের ভালোবাসেন। মাহাদার কথা বাড়ালো না। যেখানে আল্লাহর গুণগান করা হয় তখন সে সর্বদাই চুপ থাকে আর লজ্জিত হয়ে মাথা নিচু করে রাখে। এই স্বভাবটাও সে তিতিরের কাছ থেকেই শিখেছে। মাহাদার দেরি না করে ওর বাবার কাছে চলে গেল। অতিথি আর দুধ খেতে চাইছে না, তাই তিতির ওকে নিয়ে উঠে পড়ল। তারপর নিচে গিয়ে দেখে স্বাদ সোফায় একা বসে আছে। তিতির কাছে যেতেই স্বাদ মুচকি হেসে বলল, মা আমার খুব ক্ষুধা লাগছে, আমাকে খাবার দিন। স্যার আজ আসবে না, ফোন করে বলে দিয়েছে। তিতির ছেলের মাথায় হাত নাড়িয়ে দিয়ে কোমল স্বরে বলে উঠল, একা খেতে নেই বাবা, সেটা কম খাবার কিংবা বেশি খাবারই হোক না কেন, সবাইকে সাথে নিয়ে খেতে হয়। নিম্নে কোনো একজন মানুষ হলো তাকে শরিক করে খাবার খাবে। যাও রাতিশা, নিথি, ফিহা আপুকে ডেকে আনো। জি মা। বলে স্বাদ দ্রুত উপরে উঠে ফুয়াদের রুমের সামনে দাঁড়িয়ে বলল, বড় বাবা আসসালামু আলাইকুম, আমি কি ভিতরে আসবো? ফুয়াদ অফিসের কাগজপত্র ঠিক করছিল। স্বাদের কথা শুনে সালামের জবাব দিয়ে সব কাগজপত্র রেখে এসে স্বাদকে কোলে নিয়ে একটা চুমু খেয়ে বলল, এ বাবা, আমি কাকে দেখছি? আমার বাবা এসেছেন আমার রুমে? কি প্রয়োজন বাবা? এমন সময় ওয়াশরুম থেকে নিসা বের হতেই স্বাদ তাকেও সালাম দিয়ে বলল, বড় মা আপুরা কোথায়? আমার খুব ক্ষুধা লেগেছে। নিসা কাছে এসে স্বাদের গাল ছুঁয়ে দিয়ে আদুরে গলায় বলল, তুমি একা খেয়ে নিতে বাবা, ওরা তো পড়ছে। স্বাদ মন খারাপ করে বলল, আচ্ছা মা, আমার জন্য অপেক্ষা করছে, আমি তাহলে যাই। ফুয়াদ স্বাদকে নিচে নামিয়ে দিতে ও দ্রুত বের হয়ে গেল। সন্তানকে মানুষ কিভাবে করতে হয় সেটা তিথিরকে না দেখলে কোনোদিনও জানতাম না। এত সুন্দর শিক্ষা দিয়ে ও সাদকে মানুষ করে তুলেছে। ফুয়াদ কথাগুলো বলতে নিসা চটে গিয়ে বলল, তোমার কি মনে হয় আমি আমার দুই মেয়েকে শিক্ষা দিতে পারিনি? ফুয়াদ কথা না বাড়িয়ে কাজে মনোযোগ দিল। এদিকে স্বাদ রুম থেকে বের হতেই মৌকে সামনে দেখতে পেল। স্বাদ তার কাছে গিয়ে সালাম দিয়ে বলল, চাচি আমার সাথে সকালে নাস্তা করবেন? মৌ সালামের জবাব দিয়ে বলল, না স্বাদ, তোমার চাচু কিছু কাজ দিয়েছে, সেগুলো করেই আমি ফ্রি হব। স্বাদ সেখান থেকে ছুটে মায়ের কাছে এসে মাথা নিচু করে বলল, মা আমি তো একজনকেও পেলাম না, আপনি আমার সাথে নাস্তা করেন। তিতির ছেলেকে আদর করে বলল, যাও তো বাবা, তোমার বাতাসি বড় মাকে একবার বলে দেখতে পারো, তিনি এই সময় নাস্তা করে থাকেন। মায়ের কথা শুনে স্বাদ ছুটে গেল বাতাসির রুমে। দেখলো বাতাসি বড় মা বসে আছে। স্বাদ ছলো ছলো চোখে বাতাসিকে সালাম দিয়ে বলল, বড় মা আমার সাথে নাস্তা করবেন? আমার খুব ক্ষুধা লেগেছে। মা বলেছে কাউকে শরিক করে খেতে হয়, আমি কাউকেই পেলাম না। ক্যাডায় এর বাবার খবর দেয় না।
কার এত বড় সাহস আয়ের বংশের বাতিরে খাওন দেয় না? কথাগুলো বলেই বাতাসি নিজেই নিজের হাতে মুখখানা চেপে ধরল। মাহাত বারবার কইছে বেহুদা কথা না কইতে, তাই বাতাসি বিবি গলাটা খেঁকারি দিয়ে বলল, চল বাপ, আয় আপনার লগে নাস্তা করুম। বাতাসির হাত ধরে খুশি মুখে স্বাদ রুম থেকে বের হতেই দেখল তার মা টেবিলে খাবার রেডি করে তার জন্য অপেক্ষা করছে। স্বাদ একটা হাসি দিয়ে মায়ের কাছে এসে বসে বিসমিল্লাহ বলে খাবার খেতে লাগলো। বাতাসি বিবিও খেতে শুরু করলেন স্বাদের সাথে। একটু পর বাকিরাও এসে খেতে লাগলো সকালের নাস্তা। খাবার টেবিলে কামরান সাহেব সিদ্ধান্ত জানালেন আগামীকাল বাসার সবাই রওনা দেবে। তিতির শুধু একবার মাহাদের দিকে চাইল। মাহাদ কঠিন মুখ করে বসে আছে। তিতির জানে না বাবার সাথে মাহাদের কি কথা হয়েছে। মাহাদের এমন মলিন মুখ দেখে তিতিরের মন অস্থির হয়ে উঠেছে। তিতিরের মন বলছে খারাপ কিছু ঘটতে যাচ্ছে। ফাঁকের ফিরে সেই বিপদের দিকে ধেয়ে যাচ্ছে তারা। যা হবার হবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্যের প্রার্থনাগুলো করতে হবে তো, যাতে সেই প্রার্থনাগুলো বিপদের সময় ঢাল হয়ে দাঁড়াতে পারে। সবার নাস্তা হয়ে গেলে যে যার মতন উঠে গেল। তিতির রুমে এসে সাদকে রেডি করছে স্কুলে পাঠানোর জন্য। এমন সময় মাহাদ তাড়াহুড়ো করে রুমে ঢুকেই তরকারি ফাইলপত্র নিয়ে সাদের দিকে চেয়ে বলল, সাদ, তুমি রেডি বাবা? জি বাবা। আসো। বলে সাদকে কোলে নিয়ে রুম থেকে দ্রুত বের হয়ে গেল। তিতিরের সাথে কথা বলার সময় পর্যন্ত তার হলো না। মাহাদ সাদকে নিয়ে গাড়িতে উঠিয়ে দিয়ে ওর বেলকানির দিকে তাকালো। আজ তিতিরকে বেলকানিতে আর দেখা গেল না। নিজের যে ভুল হয়েছে কিছু কাজে, সেটা সে বুঝতে পেরে দ্রুত আবার রুমে এসে দেখল তিতির বিছানা গোছাচ্ছিল। মাহাদ কোনো কারণ ছাড়াই তিতিরকে পেছন থেকে ছড়িয়ে ধরে ঘাড়ে একটা কিস করে বলল, না তুমি নিয়ম ভাঙতে পছন্দ করো না আমি। কথাগুলো বলে মাহাদ চলে গেল। মাহাদ চলে যেতেই তিতির বেলকানিতে গিয়ে দাঁড়ালো। হ্যাঁ, এবার ঠিক আছে। তিতিরকে দেখে গাড়িতে উঠল মাহাদ। পুরো বাসা আজ মাথায় তুলে রেখেছে বাতাসি। কিছুক্ষণ আগে মাহাদ তাকে কল দিয়ে বলেছে তার পুরনো বান্ধবী জয়গুণ আসছে বাসায়। প্রায় 58 বছর পর তাদের দেখা হতে চলেছে। পুরনো সুখী আসবে বলে কথা। এটা বানাও, ওটা বানাও, সেটা বানাও, শুধু বানাও বানাও আর বানাও বলে লাবিবা এবং রূপালীর কান ছালাপালা করে ছাড়ছে বাতাসি। মৌকেও কাজে লাগিয়েছে, সাথে সাবিনা সহ কাজের লোকজন তো আছে, কিন্তু নিসার ধারে কাছে যায়নি। এমনকি তিতিরকেও ডাকেনি। ছেলের বউ আর মেয়ের কাজ তার পছন্দ হচ্ছে না, তাই লাজ লজ্জা ফেলে তিতিরের রুমে গিয়ে উকি দিল বাতাসি। তিতির অতিথিকে খাবার খাওয়াচ্ছে আর পাশে গোলাপ চোখ বন্ধ করে গুটিসুটি মেরে বসে আছে। অনেকক্ষণ হলো বাতাসি দাঁড়িয়ে আছে। তিতির ওকে দেখতে পায়নি। শেষে যখন তিতিরের কোনো রেসপন্স পেল না, তখন বাতাসি গলা খাকারি দিয়ে বলল, ঘরের মধ্যে যে কখন থেকে একটা মাইয়া মানুষ দাঁড়াই আসছে, সেইটা কি কারো চোখে পড়ে না? বাতাসির কথা শুনে তিতির চমকে উঠল। পিছন ফিরে দাদিকে দেখে মেয়েকে নিয়ে দাঁড়িয়ে পড়ল। দুঃখিত দাদি, আমি আপনাকে দেখতে পাইনি, আসুন। বলে তিতির এগিয়ে গেল বাতাসির দিকে। বাতাসি অভিমানী গলায় বলল, থাউক থাউক, আইরে আর দরদ দেখানোর কাম নাই। বুইরা হইলে মানুষগত সকলেই ভারী হয়ে যায়। আয়ও হইছি, আয়ের খবর ক্যাডাই নিব। তিতির কিছু একটা ভাবলো, তারপর বাতাসির হাত ধরে সেখানে একটা চুমু খেয়ে বলল, দাদি, আমি শুনেছিলাম আপনার খুব প্রিয় একটা বান্ধবী ছিল যে ছোটকালে মারা গিয়েছিল। সে নাকি আপনার কাছে কাছে ছায়ার মতো থাকতো এবং আপনার সমস্ত সমস্যার সমাধান করে দিত। আপনি না হয় ভাবেন আমি সেই মানুষ। এখন ফটাফট হুকুম করেন তো, দেখেন এক নিমেষেই সব কাজ শেষ করে দিব। বাতাসি ঝট করে হাতটা সরিয়ে নিয়ে বলল, ঢং দেখলে বাসি না, আয়ের সামনে একদম নাটক করবি না। বাতাসির কথা শুনে তিতির খুব কষ্ট পেল, কিন্তু সেটা বাতাসিকে বুঝতে না দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনার সেই বান্ধবীর নাম শাপলা ছিল না? বাতাসির কি হলো বোঝা গেল না, কিন্তু ঝট করে তিতিরের হাতটা চেপে ধরে ছলো ছলো চোখে বলে উঠল, শাপলার কত কষ্ট না বইন, আল্লাহ তোরে বাঁচায় রাখো, স্বামী সন্তান লইয়া দুধে ভাতে যেন দিন কাটে। বাতাসির মুখে এমন উত্তম দোয়া শুনে তিতির আর কথা বলতে পারল না। বাতাসির সামনে ফিকরে কেঁদে উঠল। মেয়েকে এক হাতে নিয়ে বাতাসিকে বুকের সাথে জড়িয়ে ধরে বলল, আমি সব সময় আল্লাহর কাছে অভিযোগ করতাম,
যে দাদি আমার মাহাতকে এত ভালোবাসে সে কিভাবে আমাকে ভালো না বেসে থাকতে পারে? আল্লাহ তো আজ আমার অভিযোগের জবাব দিয়েই দিল দাদি। বাতাসি বিবি এত ভালোবাসা পেতে হয়তো অভ্যস্ত নয়, তাই তিতিরের কাছ থেকে সরে এসে বলল, কিছু খাওয়ান বানায়া দিতে পারবি? জয় গুণ আইব তো, তাই ওরা ঠিক মতো বানাইতে পারে না। আয় বললুম, আর তুই বানাবি? তিতির চোখ মুছে হাসি মুখে বলল, এটা কোনো কথা হলো দাদি? আমায় হাজারটা কাজ করতে বলেন, আমি তিথির সব সময় সর্বদা আপনার হুকুমের অপেক্ষায় থাকবো। চলেন। অতিথিকে গোলাপের কাছে রেখে তিতির বাতাসিকে নিয়ে চলে গেল। বাসার সবাই আজকে চোখ বড় বড় করে তিতির আর বাতাসিকে দেখছে। এটা কিভাবে সম্ভব? এ যেন বাঘ বকরি এক খাটে জল খাওয়ার মতন অবস্থা। সাবিনা তো সবার সামনে বলেই ফেলল, দাদি আই মনে হয় কানা হয়ে গেছি, আর চশমার দোকান মানে হইতাছে। আই কি এটা সত্যি থাকতাছি? স্বপ্নেউলের বিবাদ মিটে গেছে? সুযোগ কোন দিকে উঠলো? সূর্য পূর্বেই উঠছে, এহানে কাম না থাকলে সব এহানে থাইকা। বলে সাবিনাকে ধমক দিল বাতাসি। তারপর তিতিরকে যা যা বলল তিতির সেভাবেই তা করতে লাগলো। সব কিছু গুছিয়ে নিতে বাসার দরজার কলিং বেল বেজে উঠল। বাতাসি বিবি তাড়াহুড়ো করে আধা দৌড় দিয়ে আস্তে আস্তে বলতে লাগলো, এই খারা তোরা, আয় দরজা খুলুম। কথাগুলো বলে বাতাসি দরজা খুলে যাকে দেখলো তাতে এসে আক্কেল গুরুম হয়ে গেল। চোখের সামনে বুদুন দাঁড়িয়ে আছে। বুদুনকে দেখে মনে পুরোনো আগুন জ্বলে উঠল। বাতাসি বিবি চোখ ঘোর করে বলল, তুই তুই আর বাড়িতে আইসস কেন? বুদুন তার ফোকলা দাঁতের হাসির চমক দেখিয়ে দিয়ে বলল, বউদের সাথে বাজি ধরেছিলাম বুবু, তোমার বাড়ি তাইয়া তোমার হাতেই শীতের পিঠাপুলি খামু। বউরা বলে কি, তোমার মতো সসনা বজ্জাত আমরা বোন নাকি কিছুই খাওয়াবো না। আর বুবুরে তারা বলে নাকি সসনা। এই বাজিতে তো আর জিততেই হইব। তাই জয়গুন বুবুর নাম লইয়া মাহাদরে কল দিলুম, ব্যাস হয়ে গেল সব। বুদ্ধিটা কেমন বুবু? বুদুনের কথা শুনে বাতাসি থম মেরে দাঁড়িয়ে পড়ল। বাসার এত মানুষের সামনে কিছু বলতেও পারছে না ভাইকে, এতে যে নিজেরই নাক কাটা যাবে। তাই কিছু না বলে তিতিরকে ডেকে বানানো সব খাবারগুলো টেবিলে দিতে বলল। এত এত খাবার দেখে বুদুনের চোখ তো আকাশ ছুঁতে লাগলো। খুশি মনে যতটা পারলো সবগুলো চেটে পুটে পেটে তুলল। তারপর সুখে ঢেকুর তুলে এদিক ওদিক চাইতেই দেখলো বাসার সবাই তার চারদিকে দাঁড়িয়ে আছে। বুদুনের নিজেকে এখন রাজা রাজা লাগছে। বুবু যে সব কিছু এত জলদি মেনে নেবে সেটাই আজব। বাতাসি বিবি উঠে ভাইয়ের মাথায় হাত বুলিয়ে বলল, পেট ভরছে ভাই, চল ঘরে গিয়ে গপ্প সপ্প করি। কতদিন তোর সাথে সুখে দুঃখের গপ্প করা হয় নাই। চল ভাইরে, ঘরে চল। শাশুড়ির এমন কথা শুনে লাবিবা সহ রূপালীর মুখ শুকে গেল। আজ মামারা নিস্তার নেই, আল্লাহ মালুম আজ কি করতে চলেছে। আম্মা, মামাকে রুমে নিয়ে যাওয়ার কি আছে? এখানেই আমরা সবাই মিলে গল্প করি। কথাটা সবার সামনে বলেই ফেলল লাবিবা। মৌ তো মুখে হাত দিয়ে বুদুনকে নিজের মাথা নাড়িয়ে বারবার ইশারা করছে। দাদা, আপনি বাঁচতে চাইলে জলদি বাসা থেকে বিদায় হন। মৌয়ের ইশারা করা দেখে বাতাসি ওর দিকে তাকাইয়া চোখ গরম করে বলল, মৌ, তোর কি আয়ের তেল সামলাতি দেখান লাগবো? যদি দেখবার চাস তো এখনই ক শুরু কইরা দেই। আয় যদি না দেখবার চাস তাইলে তুই কইরা থাক। মৌ আর কথা বলে মুখে কুলু পেটে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে রইল। তিতির তেমন কিছু বুঝতে পারল না, তাই টেবিলের সমস্ত খাবারগুলো কিচেনে নিয়ে গেল। কিন্তু বাসার অন্য সদস্যরা বাতাসিকে হাড়ে হাড়ে চিনে বাতাসি কি করতে পারে, তাই যে যতটা পারল বুদুনকে ইশারা করে নিষেধ করতে লাগলো তার সাথে না যাওয়ার জন্য। সাবিনা তো দাঁত খিলিয়েই বলল, দাদা মনে হয় বহুদিন উত্তম মধ্যম খায় নাই, তাই খাওয়ানোর লয় চটবট করতেছে। পিঠে সালা বান্ধে দিব দাদা? ধর সরি কি কস বুবু, তুমি রাজি থাকলে সাবিনারে আর সাথে লইয়া যাইতাম। আমার বউদের লহে তার বেশ জমবে। এ একাই 100। কিরে সাবিনা, তার সাথে যাইবি? আগে নিজের পিঠ সামাল দেন, তারপর আর কথা চিন্তা করেন। বলে সাবিনা মুচকে মুচকে হাসতে লাগলো। কারো ইশারার তোয়াক্কা না করে বুদুন বাতাসির দিকে চাইল। আরে কি কও তোমরা? বুবু তার সাথে গল্প করব?
বলেই বুদুন বাতাসিকে নিয়ে রুমে চলে গেল। যাক বাপ্পা, শিকার নিজেই শিকারীর কাছেই নিজেকে তুলে দিল। বুদুন খাটে বসে আছে। বাতাসি তার ঘরের কোণা থেকে গোলাপের জন্য বানানো লাঠিটা বের করে সুসুর করে বুদুনের কাছে এসে পিঠ বরাবর একটা বাড়ি বসিয়ে দিয়ে বলল, হারামজাদা, তোর বউরা আয়ের সোস না কইছে তুই সেই বিচার না কইরা আয়ের বাড়িতে পিঠা গিলতে আইসোস। খারাস তোর পেটে থেকে সব পিঠা বাইর করুম। অচমকায় বাড়ি খাইয়া বুদুন কুকুর হইয়া লাফ দিয়া খাটের উপর দাঁড়াইয়া বলল, বুবু, আরে মারছো কেন? আই তো আপনার মানমর্যাদা ঠিক রাখছি। হারামজাদা, তোর মান সম্মান খেতা পুরিয়াই। বলে আবার লাঠি তুলতেই বুদুন এসে বাতাসের লাঠি ধরে ফেলে চিল্লায় বলল, বুবু, ভালো হইতেছে না কিন্তু। আরে সাইসুই দিয়ে ঘরে ডাইকে আইনে মারতাছো। তোমার নামে মামলা করুম, পুরুষ নির্যাতনের মামলা দেবো। স্যার, আয় লাডি স্যার। ওহো, এইভাবে তো হইব না। তোরে অন্য তেল সামাতি দেখানো লাগবো, দাঁড়া। বলে বাতাসি চিক্কুর দিয়ে গোলাপরে ডাকতে লাগলো। গোলাপও চোখের নিমিষে এসে হাজির হলো বাতাসির ঘরে। রূপালী রুমে ঢুকতে বাতাসি চিল্লায় আসতে নিষেধ করলো ওদের। এবার বাতাসি বুদুনরে ছেড়ে দিয়ে গোলাপরে কইল, গোলাপ ধর ওরে ধর, ওর ইজ্জত মাটিতে মিশাইয়া দে। দুনিয়াতে ওর ইজ্জত থাকার কোনো অধিকার নাই। হাত দিয়ে গোলাপকে ইশারা করতে গোলাপ ঝাঁপিয়ে পড়ে বুদুনের গায়ে। লাবিবা দৌড় দিয়ে তিতিরের কাছে গিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, তিতির, গোলাপরে থামাও, মামাকে আজ ও মেরেই ফেলবে। সবকিছু শুনে তিতির ওখান থেকে দ্রুত বের হয়ে বাতাসির রুমে গিয়ে দেখলো গোলাপ বুদুনের রান কামড়ে ধরে আছে আর বুদুন চিৎকার দিয়ে লাফালাফি করছে। এই কুত্তারে কেউ সরাস না কেন? আরে মাইরে ফেললো। তিতির চিৎকার দিয়ে গোলাপকে ডাকতে গোলাপ থেমে গেল, কিন্তু ততক্ষণে গোলাপের মুখে বুদুনের পাজামা শোভা পেতে লাগলো। তিতির সাথে সাথে চোখ ঢেকে দ্রুত রুম থেকে বের হতেই গোলাপ পাজামা রেখে তিতিরের পিছে পিছে দৌড় দিল। বুদুন পাঞ্জাবি দিয়ে নিজেকে ঢেকে কাঁদতে কাঁদতে বলল, বুবু, তুমি আরে এইখানে মান অপমান করলা। তুমি মানুষটা, তুমি ঘসিটি বেগম, বউদের সামনে আর ইজ্জত আর রাখলা না। তোর মতো নিমক হারামের এইটা হনি তোর যেন এই মূল্যকে না দেখি। বলে বাতাসি বিবি রুম থেকে বের হয়ে গেল। বুদুন জলদি পাজামা পরে রুম থেকে বের হতেই রূপালী তার গায়ে হাত দিয়ে বলল, বলেছিলাম রুমে যায়েন না মামা, কিন্তু কথা শুনলেন না তো। এখন বোঝেন কেন নিষেধ করেছিলাম আমরা। যা হবার হয়েছে, চলেন আপনাকে হসপিটালে নিয়ে যাই। স্যার, আরে স্যার, সাপের বাচ্চা সাপ, তগো অনেক আপ্যায়ন দেখছি। আর ইজ্জত লইয়া টানা হিসড়া কইরা দরদ দেখাস লাগবো না। আর আইমুনা তগো বাড়ি এই পশ্চিম দিকে ঘাটা ধরনু। আর তোর মা হ্যারে সাবধানে থাকতে কইস, মাহাদের কাছে বিচার দিমুই। কথাগুলো বলে বুদুন হসপিটালে চলে গেল। এদিকে বাতাসি বিবি এই জীবনের প্রথম গোলাপের গায়ে হাত বুলিয়ে বলল, তোর ওপর আজ আই অনেক খুশি, আয় তোরে লাড্ডু খাওয়ামু। এবার বাতাসি সবাইকে হুঙ্কার দিয়ে বলল, আজকের ঘটনা খান যদি মোর স্বামীর কানে কেউ তুলছস, তয় তার একদিন কি আয়ের একদিন বুদুনের থেকেও তোর হাল খারাপ হইব। আজ যেন শুধু বাতাসেরই দিন ছিল। সেদিন আর বাতাসের উপর কেউ কোনো কথা বলতে পারল না। পরের দিন বিকালে সবাই রেডি হয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিল। পরপর 3টা প্রাইভেট কার বাসা থেকে বের হয়ে গেল। কামরান সাহেব আর মাহাদ কিছু কাজে আটকে গেছে, তারা তাদের কাজ শেষ করে রওনা দেবে। একটা লম্বা সময় নিয়ে তারা সবাই রূপসার বাসায় এসে পৌঁছে গেল। সবাই গাড়ি থেকে নেমে দেখলো এ যেন ইলাহি কাণ্ড। বাসার চারদিকে সহ পুরো বাসা লাইটিং করা, দেখে মনে হচ্ছে একটা জমকালো অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। রূপসার বরের পরিবার থেকে তাদের জন্য আপ্যায়নের কোনো ত্রুটি করা হলো না। মন্ত্রী পরিবারের লোকজন বলে কথা। সবাই ক্লান্ত, তাই যে যার রুমে অবস্থান নিল। তিতির এসে ছেলেকে নিয়ে নামাজে দাঁড়িয়ে পড়েছে কাজা নামাজগুলো আদায় করতে। ছোট্ট অতিথি কেঁদেই চলেছে তিতিরের পাশে শুয়ে থেকে। লাবিবা বেগম এসে বারবার দেখে যাচ্ছেন, কিন্তু অতিথিকে কোলে নেওয়ার সাহস পাচ্ছেন না। তিতির যখন সালাম ফিরালো তখন লাবিবা বেগম দ্রুত অতিথিকে নিয়ে কান্না থামানোর জন্য চেষ্টা করতে লাগলো। তিতির জায়নামাজ গুটিয়ে শাশুড়ির কাছে এসে বলল, মা, ওকে আমায় দিন, ওর ক্ষুধা লেগেছে। বরং আপনি সাতকে নিয়ে যান, ওকে একটু খাবার দিন।
ছেলেটা একটা লম্বা সময় ধরে কিচ্ছু খায়নি। লাবিবা বেগম কথা না বাড়িয়ে নাতনিকে তিতিরের কোলে দিয়ে সাতকে নিয়ে গেল, আর তিতির অতিথিকে ফিটিং করাতে ব্যস্ত হয়ে গেল। মাহাদ এখনো আসেনি, ও এখন কি করছে কে জানে। পরের দিন দুপুরের দিকে মাহাদ আর ওর বাবা হেলিকপ্টার যোগে কক্সবাজারে পৌঁছালো। কাজের চাপে তারা আসতে পারেনি। বাসায় পৌঁছার সাথে সাথে সাদ কোথা থেকে যেন দৌড়ে এসে মাহাদকে জড়িয়ে ধরেই সালাম দিল। সাথে গোলাপও এসেছে পিছু পিছু। সালামের জবাব দিয়ে সাদকে কোলে নিতে গোলাপ দু পা মাহাদের গায়ে তুলে দাঁড়িয়ে আদুরে গলায় ডাকতে লাগলো। মাহাদ গোলাপের মাথায় হাত বুলিয়ে দিয়ে তিতিরের কাছে যাওয়ার জন্য পা বাড়ালো। দৌড়ে রূপসা দাঁড়িয়ে মাহাদকে মুগ্ধ চোখে দেখতে লাগলো। এই মহাপুরুষটার জন্য এত এত আয়োজন, শুধুমাত্র তাকে এক মুহূর্তে দেখার জন্য রূপসা যে কোনো কাজ করতে প্রস্তুত। কতদিন পর তাকে দেখছে। এদিকে অনুষ্ঠান পুরো জমে গেছে। মাহাদ রুমে এসে তিতিরকে লম্বা একটা সালাম দিল। ইস, আজও তিতির মাহাদকে আগে সালাম দিতে পারলো না। তবে মাহাদকে দেখে তিতিরের ভেতর সব দুশ্চিন্তা যেন নিমিষে উধাও হয়ে গেল। বুকের ভেতর প্রশান্তির বাতাস বইছে। মাহাদ সাদকে নেমে দিয়ে আগে গোসল করতে গেল। গোসল সেরে এসে অতিথিকে কোলে নিয়ে আদর করতে লাগলো। পুরো রাত অর্ধ নিদ্রায় কাটানোর জন্য এখন যেন দু চোখ ক্লান্তিতে বন্ধ হয়ে আসছে। তাই মেয়েকে বুকে জড়িয়ে শুয়ে পড়ল। এমন সময় লাবিবা রুমে এসে তিতিরকে ডেকে নিয়ে গেল। সবাই মাহাদের বউ দেখতে চায়। মাহাদ ঘুমিয়ে আছে, ওকে এই অবস্থায় ছেড়ে যেতে মন যাচ্ছে না। তবু যাওয়ার আগে দরজা লক করে চলে গেল তিতির। সবাই সবার কাজে ব্যস্ত। রূপসা তিতিরকে ব্যস্ত রেখেছে সবার সাথে গল্প করাতে। রূপসার ভাবসাব তিতিরের খুব একটা ভালো লাগছে না। মাহাদ ঘুমিয়ে আছে, সেই সুযোগটাই না রূপসা নেয়। এত মানুষের মাঝে কিছু বলাও দেয়। তবে রূপসা কি আবার তার ষড়যন্ত্রে মেতে উঠেছে? আল্লাহ রক্ষা করো। আল্লাহ, আমার এমন কোনো পরীক্ষা নিও না যেখানে আমি বেঁচে থেকেও সারা জীবন বারবার মৃত্যুর সাথে আলিঙ্গন করি। তিতিরের ধারণা মিথ্যে ছিল না। রূপসা সত্যিই তার খেলায় মেতে উঠেছে। রূপসা এসে দরজা খুলতে যখন যাবে তখন দেখলো ভিতর থেকে দরজা বন্ধ করা আছে। রূপসা একটা তাচ্ছিলের হাসি দিয়ে মনের ভেতর কথার ঢেউ তুলে বলল, বোকা মেয়ে কোথাকার, আমার বাসা আর আমার উপরে পোদ্দারি। এইভাবে বুঝি স্বামীকে সুরক্ষায় রাখা যায়? আমার কাছ থেকে নিজের স্বামীকে বাঁচিয়ে দেখা। আজ আমি সব রেডি করে মাঠে নেমেছি। জয় তো আমারই হাতের মুঠোয়। রূপসা চাবি এনে পুশ করে দরজা খুলে ভেতরে ঢুকলো। ক্যামেরা সেট করলো মাহাদের দিক করে। কাজটা যদি ঠিকমতো সফল হয় তাহলে কেল্লাফতে। মাহাদকে হাতের মুঠোয় পাবে সে। যেভাবে মাহাদকে নাচাবে সেভাবেই মাহাদ নাচবে। শুধু একটা চান্স পেলেই হয়। রূপসা একটা রুমালে ক্লোরোফর্ম স্প্রে করে মাহাদের পাশে দাঁড়ালো। কি সুন্দর লাগছে মাহাদকে। মাহাদের পাশে অতিথিও ঘুমিয়ে আছে। দুজনকেই দারুণ লাগছে। আজ যদি মাহাদের সাথে আমার বিয়ে হতো তাহলে তোমার মতো আমারও একটা বেবি থাকতো। বলে অতিথির গাল ছুঁয়ে দিল রূপসা। ছোটবেলা থেকে স্বপ্ন সে মাহাদের সাথে ঘর করবে, কিন্তু সেটা আর সম্ভব হয়ে ওঠেনি। তাই কিছু সময় মাহাদকে একান্ত পেতে যায় রূপসা। রূপসা মাহাদের দিকে ঝুঁকে গিয়ে ওর শরীরের ঘ্রাণ নিল প্রাণ ভরে। হ্যাঁ মাহাদ, আমি এখনো তোকে চাই। সেটা বৈধ হোক কিংবা অবৈধ, তবু তোকে আমার চাই। তুই তো তিতির বলতেই পাগল। আমি কিন্তু তোর জীবনে আগে এসেছি, তবুও তুই আমাকে ছেড়ে তিতিরকেই বেছে নিয়েছিস। কত মানুষ কাজিনদের বিয়ে করে, আর তুই আমার সাথে তুই খুব খারাপ ব্যবহার করেছিস মাহাদ। তাই তোকে আজ এমন ফাঁদে ফেলাবো যে তোর মতো বাঘও আমার কাছে বিড়াল ছানা হয়ে যাবে। কিন্তু রূপসা দরজাটা পুরোটা আটকাতে ভুলে যায়। সব পাপ কাজের একটা ফাঁক থাকে। সে ফাঁক দিয়ে পুণ্য কাজগুলো ঢুকে পাপকে বিনাশ করে। সেটা রূপসার বেলায়ও প্রযোজ্য হলো। রূপসা মাহাদকে নিয়ে এতই বিভোর ছিল যে রুমে কে ঢুকলো তার কোনো খেয়াল রইল না। বাতাসি বিবি এসে রূপসার চুলের মুঠি ধরেই একটা হিঁচকা টান দিয়ে মেঝেতে ফেলে দিল। তারপর কোমরে শাড়ির আঁচল বেঁধে চোখ মুখ শক্ত করে রূপসার দিকে তেড়ে এসেই চিৎকার দিয়ে বলল, তোরে বলিনি মাহাদের থেকে দূরে দূরে থাকবি? এক কথা তোকে কতবার কইতে হয়? খারা, তোর তো আজ পলিথিনের ভ্যানিটি ব্যাগ পরামু। রূপসা তার কাজে আজও ব্যর্থ হলো, কিন্তু থেমে থাকলো না। ছট করে ফ্লোর থেকে উঠে নানির মুখ আর গলা চেপে ধরে ফিসফিসিয়ে বলল, তোমার জন্য আমার সব পরিকল্পনা ভেস্তে যাবে সেটা আমি হতে দেব না। তুমি বারবার আমার পরিকল্পনা জলে ডুবে দাও। আজ তোমায় আর ছাড়ছি না। প্রয়োজনে তোমার লাশের উপর দাঁড়িয়ে আমার স্বপ্নকে বাস্তবায়িত করব।
তাছাড়া তোমার উপর প্রতিশোধ নেওয়ার একটা মোক্ষম সুযোগও পেয়েছি, আগে নিজেকে বাঁচিয়ে দেখাও। হিংসা আর রাগে যেন রূপসা ওর হিতাহিত বোধটুকু হারিয়ে ফেলল, শক্ত করে বাতাসির গলা চেপে ধরল। আজ সে বাতাসিকে শেষ করে যেন দম নেবে। রূপসার সাথে বাতাসি বিবির ধস্তাধস্তি শুরু হয়ে যায়। কিছু একটা শব্দে মাহাত চট করে চোখ খোলে। চোখ খুলে যা দেখলো তাতে মাহাত চমকে উঠল। কি হচ্ছে এসব বলে দ্রুত বিছানা থেকে লাফ দিয়ে উঠে রূপসাকে একটা ধাক্কা দিয়ে বাতাসিকে ওর থেকে আলাদা করে ফেলল। বাতাসি মাহাতকে জড়িয়ে ধরেই বলল, আয়ের বাচ্চা ভাই, ও আয়ের মাইয়ারা ফেলো। বাতাসি এতটা ভয় জীবনেও পায়নি। মাহাতকে জড়িয়ে ধরে কাঁপতে লাগলো। দাদির এমন অবস্থা দেখে মাহাত রূপসার দিকে কঠিন চোখে চেয়ে বাতাসিকে বলল, দাদি, আমি আছি তো। কাকে তো ভয় পাচ্ছ? কি হয়েছে তোমার? আমি খুলে বলো।